একবার বাগলার দাদু তার ক্ষেতে অন্যান্য শাকসবজির পাশাপাশি কিছু তরমুজ চাষ করেছেন। তরমুজ বড় হবার পরে উনি একসময় লক্ষ্য করেন ওনার ক্ষেতের সব তরমুজগুলো চুরি হয়ে যাচ্ছে। প্রথম উনি বিষয়টাকে পাত্তা দেননি, কেননা এলাকার ভেতর অনেক দুষ্টু ছেলে মেয়ে আছে এবং তারা একটু একটু করে এগুলো করে এবং সিরিয়াসলি ভাবার কোনো কারণ নেই এটা নিয়ে। বাগলা দাদু মানুষ হিসেবে অনেক উদার স্বভাবের মানুষ ছিলেন। প্রথম বিষয়টি পাত্তা না দিলেও একসময় বাগলার দাদু খেয়াল করেন ক্ষেত থেকে অনেক বেশি তরমুজ চুরি হচ্ছে, যা ওনাকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করছে। দাদু এবার বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন উনি এই তরমুজ চোর ধরবেন। কিন্তু চোর ধরতে গেলে পাহারা বসাতে হবে। এখন উনি পাহারা যে বসাবেন সেই সুযোগ ওনার নেই, কারণ সারাদিন খেতে অনেক খাটাখাটনির পাশাপাশি দিনে রাতে কবিরাজি করেন। আবার রাতে এসে ক্ষেত পাহারা দেওয়াটা অত্যন্ত দ্রূহ ব্যাপার। তো উনি চোর ধরার জন্য একটা ভিন্ন কৌশল অবলম্বন করেন। সেটা হচ্ছে বাগলার দাদু একদিন সন্ধ্যায় একটা জাল নিয়ে ওনার খেতে যান। তারপর মন্ত্র পড়ে জাল খেতে বিছিয়ে দিয়ে আসেন। পরদিন সকালে খেতে যেয়ে বাগলার দাদু দেখেন ওই গ্রামের কিছু দুষ্টু ছেলে সেই জালের ভেতরে আটকা পড়ে আছে। জালটা এমনভাবে তাদেরকে পেঁচিয়ে ধরে রেখেছে তারা নড়াচড়া করতে পারছে না। তখন বাগলার দাদু গ্রামের লোকদের ডেকে দেখান, দেখো এই দুষ্টু ছেলের দল রোজ রাতে আমার ক্ষেতের তরমুজ চুরি করে নিয়ে যায়। গ্রামের লোকজন সবাই তো ভীষণ অবাক দাদুর এমন জাদুর কেরামতি দেখে। যাই হোক, তারপর ওই ছেলেদের ভয় ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া তারা এমনিতেই অনেক ভয় পেয়েছিল, কেননা তাদের বর্ণনা অনুযায়ী তারা যখন তরমুজ চুরি করার জন্য খেতে আসে, হঠাৎ করে তাদের কাছে মনে হলো কেউ তাদেরকে জাপটে ধরে ফেলেছে। ওরা প্রথম এটা ভেবেছিল যে বাগলার দাদু তার পরিবারের কেউ হবে, কিন্তু না, ওরা খেয়াল করে এটা একটা জাল। জালটা এমনভাবে ওদের পেঁচিয়ে ধরে ওরা ওখানে মাটিতে পড়ে যায় আর সবাইকে এই একটি জাল পেঁচিয়ে ধরে রাখতে পারে। আর এভাবেই বাগলার দাদু জালের ওপর জাদু বিস্তার করে চোর ধরতে সক্ষম হন। এবার মূল ঘটনায় আসি। এই ঘটনাটি বেশি দিন আগের না, এটা 2022 সালের একদম প্রথম দিকে। তখন চুকস দুবাই থেকে ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গেছে ছোট চাচার বিয়ে উপলক্ষে। বাগলার দাদুর ছোট ছেলের বিয়ের বেশ আয়োজন করা হলো। ছোট ছেলের বিয়েতে কোনো ধরনের কৃপণতা করেননি বাগলার দাদু। বাড়িটা বেশ সাজিয়ে গুছিয়ে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে দিলেন ছেলেকে। বিয়ের সময় বেশ ঘটা করে অনুষ্ঠান করা হলো এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে বাগলার দাদুর আত্মীয়, পাড়া প্রতিবেশী ও তার সব কবিরাজ বন্ধুরা একত্রিত হয়েছিলেন। সেখানে মধ্যভোজনের আয়োজন করা হয়েছিল। ভোজন শেষে বাগলার দাদু ও তার 11 জন কবিরাজ বন্ধুরা একসাথে বসে গল্প করছিলেন। সেখানে লালা দাদু ও ইব্রাহিম দাদু উপস্থিত ছিলেন। গল্প করার এক পর্যায়ে বাগলার দাদু লক্ষ্য করেন যে তার অন্যান্য বন্ধুরা বিভিন্ন বিষয়ে কথা বলছে, হাসি ঠাট্টা করছে, কিন্তু এদের সবার ভেতরে ইব্রাহিম দাদু একদম চুপচাপ বসে রয়েছেন। তাছাড়া তার মুখে একটা চিন্তার ছাপ। বিষয়টা লক্ষ্য করে বাগলার দাদু ইব্রাহিম দাদুর উদ্দেশ্যে বলেন, ইব্রাহিম, কি হয়েছে তোর? বাগলা দাদুর কথা শুনে বাকি সবাই একদম নীরব হয়ে যায় আর সবার দৃষ্টি তখন ইব্রাহিম দাদুর ওপর। ইব্রাহিম দাদু একদম চুপ। তখন বাগলার দাদু আবারও ইব্রাহিম দাদুকে জিজ্ঞাসা করেন, কিরে, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর, বলবি? অবশেষে নীরবতা ভেঙে ইব্রাহিম দাদু বলেন, বাগলার রে, এবার মনে হয় আমার মেয়ে ও তার পরিবারকে আর বাঁচাতে পারবো না। এমন সময় লালা দাদু বলে ওঠে, কেন, তোর মেয়ের আবার কি হলো? তখন ইব্রাহিম দাদু বলেন, আমার মেয়ে, নাতনি, জামাই সহ তার পরিবারের সবার উপরে কালো জাদু করেছে আমার জামাইয়ের গ্রামের একজন শয়তান কবিরাজ। এমন জাদু করেছে যেটা কাটানো আমাদের পক্ষে সম্ভব না। বলে রাখা ভালো, ওখানে যারা উপস্থিত ছিল তারা সবাই বাগলার দাদুর মতো কবিরাজ, যার ভেতরে বাগলার দাদু, লালা দাদু, ইব্রাহিম দাদু এই 3 জন অনেক অভিজ্ঞ কবিরাজ। যাই হোক, ইব্রাহিম দাদু বলছেন, আমার এই কবিরাজি জীবনে কত মানুষের উপকার করলাম, কিন্তু নিজের একমাত্র মেয়েকে বাঁচানোর কোনো উপায় দেখছি না। এই কথা শোনার পরে বাগলার দাদুর মুখটা একদম মলিন হয়ে গেল। ছেলের বিয়ের আনন্দ ভুলে নিমেষেই বুকের ভেতরে বিষাদের কালো মেঘ জমল। কয়েক বছরের চাপা কষ্টটা আবার যেন মাথা চাড়া দিয়ে উঠল। বাগলার দাদু আর নিজেকে সামলাতে পারলেন না।
বাগলা দাদু কেন কাঁদছেন জানেন? আমি চুক্সকে জিজ্ঞাসা করিনি সে কথা, সে তখন কেন কাঁদছিল, কেননা সেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা আমি অনেক আগে শুনেছিলাম, যেখানে কুম্ভ নৃত্যকে কেন্দ্র করে বাগলা দাদুর সাথে এক কবিরাজের ঝামেলা হয়। তারপর থেকে শত্রুতা, সেই শত্রুতার বলি হতে হয়েছিল চুক্সের একমাত্র ফুপুকে। যাই হোক, অশ্রু ভেজা নয়নে বাগলার দাদু ইব্রাহিম দাদুর উদ্দেশ্যে বলেন, ইব্রাহিম, কন্যা হারানোর বেদনা আমি জানি। আমি বাগলার বেঁচে থাকতে তোর মেয়ের কিছু হতে দেব না। তুই খুলে বল আসল ঘটনা কি। তখন লাল দাদু সহ বাকি সব দাদুরা ইব্রাহিম দাদুকে বলে, হ্যাঁ ইব্রাহিম, তুই আমাদের বল কি হয়েছে। আমরাও তোর সাথে আছি, আমরা সবাই মিলে তোর মেয়ের জন্য লড়ব। কে বান মারল তোর নাতি, তোর মেয়ে আর তার শ্বশুরবাড়ির ওপর, আমাদের খুলে বল। শুরুতে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে গাম্বিয়া হচ্ছে একটা মুসলমান প্রধান দেশ। আমাদের পরিবারের কেউ মারা গেলে আমরা যখন তাকে কবরে রেখে আসি, আমাদের অনেক চিন্তা থাকে, যেমন লাশ শিয়াল বা অন্যান্য জন্তু জানোয়ার খেয়ে ফেলবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তেমনি গাম্বিয়াতে এই লাশ দাফন করার পরেও ওই ব্যক্তির পরিবারের সদস্যদের চিন্তা থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গাম্বিয়াতে প্রচুর লাশ চুরি হয়। মূলত এই লাশ চুরি করে তারা যারা লাশের ওপর বিভিন্ন সাধনা করে থাকে। তাই গাম্বিয়ার প্রত্যেকটা কবরস্থান সেখানকার স্থানীয় কমিটির মাধ্যমে পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। যাই হোক, ঘটনায় ফেরা যাক। বলছেন ইব্রাহিম দাদু, আমার মেয়ের জামাই কাশেম, তার কাজ হচ্ছে তাদের এলাকার একটা কবরস্থান পাহারা দেয়া। এই কাজ সে অনেক দিন ধরে করছে, কখনো কোনো সমস্যা হয়নি। 2020 সালে তার গ্রামের একজনের সাথে আমার মেয়ে জামাইয়ের বেশ ভালো সম্পর্কের তৈরি হয়। ধরুন তার নাম মার্কাস। এই মার্কাস ছিল একজন তান্ত্রিক গোছের মানুষ, যেটা একসময় কাশেম জানত। একদিন মার্কাস কাশেমকে বলে, কাশেম, তুমি চাইলে তোমাকে অনেক টাকা পয়সা দিতে পারি, যে টাকা দিয়ে তুমি তোমার পরিবারকে নিয়ে অনেক ভালো থাকবে, তবে এর বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। তখন কাশেম বলে, কি কাজ করে দিতে হবে? মার্কাস বলে, তুমি যে কবরস্থান পাহারা দাও, ওখানে এমন কিছু লাশ দাফন করা হবে যা আমাদের কাজে লাগবে। আমার যখন যে লাশের প্রয়োজন হবে, তখন তুমি যদি সেই লাশ আমার কাছে বিক্রি করে দাও, তাহলে না না, এই কাজ আমি করতে পারবো না। কবর খুঁড়ে লাশ বিক্রি, এই জঘন্য কাজ, আমাকে দিয়ে হবে না। তখন মার্কাস বলে, আরে কাশেম, তোমাকে কবর খুঁড়ে দিতে হবে না, তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। আমার যখন লাশের প্রয়োজন হবে, আমি নিজে সেটা কবর থেকে খুঁড়ে নিয়ে যাব। ওই কবর পুনরায় মাটি দিয়ে ভরাটো করে দেব, কেউ বুঝতে পারবে না। তুমি শুধু টাকা নেবে আর মুখ খুলবে না। মার্কাসের কথা শুনে কাশেম একটু দ্বিধার ভেতরে পড়ে যায়, কেননা তার সংসারে ছিল অনেক অভাব। ওইদিকে তার কাজটা মোটেও ভালো কাজ না। মার্কাস বিষয়টা বুঝতে পারে, তখন সে কাশেমকে আরো ভালো করে বোঝায়। এই যেমন, এত ভাবছো কেন, সুযোগ বারবার আসে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। একটা সময় কাশেমও লোভে পড়ে রাজি হয়ে যায়। তো তারপর প্রতি মাসে সর্বোচ্চ 2 বার মার্কাস কাশেমের কাছ থেকে সদ্য দাফন হওয়া লাশ কিনতে থাকে। যেদিন মার্কাসের লাশের প্রয়োজন হয়, সেদিন বিকেলে বা সন্ধ্যায় মার্কাস কাশেমকে বলে দিত আজকে রাতে সে আসবে সদ্য দাফন হওয়া কোনো একটা লাশ কবর খুঁড়ে তুলে নিতে। এটা বলে মার্কাস কাশেমকে টাকা দিয়ে দিত, আর সেদিন গভীর রাতে কবরস্থান থেকে লাশ তুলে নিয়ে যেত মার্কাস। যখন এই লাশ চুরির কাজটি করত, তখন কাশেম চারপাশে লক্ষ্য রাখত যেন কেউ এদিকটায় না আসে। ওদিকে মার্কাস কবর থেকে লাশ তুলে তারপর কবরটা পুনরায় ভরাট করে দিত, যাতে কেউ বুঝতে না পারে। তারপর সে লাশ নিয়ে চলে যেত। সে এই লাশের সাথে কি করত সেটা সে কখনো কাশেমকে বলেনি। এভাবে চলতে থাকে। কাশেম মার্কাসের কাছ থেকে বেশ ভালোই টাকা পেতে থাকে। বলা যায় কাশেম টাকার নেশায় ভুলে গেছে সে কত বড় পাপ করছে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এর ভেতরে কাশেম একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে মার্কাস এই পর্যন্ত যতগুলো লাশ নিয়েছে, সবগুলো লাশ কোনো যুবক অথবা যুবতীর। এতদিন হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত সে কোনো বৃদ্ধ মানুষের লাশ নেয়নি। যাই হোক, একটা সময় কাশেমের ভেতরে অনুশোচনা ও অপরাধ বোধ কাজ করতে শুরু করে, এবং এই ঘৃণিত কাজের জন্য সে
নিজে নিজে কষ্ট পায়। সে একটা সময় সিদ্ধান্ত নেয় যে আর একটা লাশও সে মার্কাসকে দেবে না। তো একদিন মার্কাস যখন কাশেমের কাছে এসে লাশ চায়, তখন কাশেম মার্কাসকে বলে, দেখো মার্কাস, এই পাপ কাজ অনেক করেছি, যথেষ্ট হয়েছে, আর না, দরকার নেই আমার এত টাকা পয়সার। তুমি ভাই সব বাদ দাও, আর না হলে তুমি অন্য জায়গায় দেখো। তখন মার্কাস বলে, এসব কি বলছো কাশেম? লাশ না দিলে কিভাবে হবে? তুমি জানো তুমি আমাকে কি বলছো? আমার এখন অনেকগুলো লাশের প্রয়োজন। এখন তুমি যদি আমাকে লাশ দেয়া বন্ধ করে দাও, তাহলে আমি আবার লাশের সন্ধানে কোথায় যাবো বলো? কিন্তু কাশেম মার্কাসের কথা শুনতে নারাজ। তার এক কথা, সে মার্কাসকে কোনো লাশ দিতে পারবে না, সে আর এই পাপ কাজ করবে না। ওদিকে মার্কাস বারবার কাশেমকে অনুরোধ করে। এক পর্যায়ে মার্কাস দেখল কাশেমকে অনুরোধ করে কোনো কাজ হচ্ছে না। তখন মার্কাস বলে, ঠিক আছে, তোমাকে আর কোনো লাশ দিতে হবে না, তবে শেষবারের মতো একটা লাশ দাও। হঠাৎ করে বন্ধ করে দিলে তো হবে না, এটা আমার প্রয়োজন। অন্তত একবার ব্যবস্থা করে দাও, আজকের মতো লাশটা দাও। আর একটা লাশ তো? হ্যাঁ, আর একটা। ঠিক আছে, আর একটা লাশ তোমাকে দেব, তবে মনে রেখো এটাই শেষ। এরপর তুমি আমার কাছে এই লাশ কিনতে আসলেও কোনো লাভ হবে না। ঠিক আছে, তাই হবে। এরপর সেদিন রাতে কাশেম মার্কাসকে আরও একটি লাশ পেতে সাহায্য করে। মার্কাস লাশ নিয়ে চলে যাওয়ার পরে কাশেম একটা দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ভাবে, এইবার মনে হয় এই জঘন্য পাপ কাজ থেকে তার মুক্তি মিলবে। কিন্তু কে জানতো তার ভাগ্যে আসলে কি লেখা আছে। এই ঘটনা 10-12 দিন পরে এক সন্ধ্যায় মার্কাস আবার আসে কাশেমের কাছে এবং তাকে বলে আজকে বিকেলে যে লাশটা দাফন হয়েছে ওইটা তাকে দিতে। তখন কাশেম রেগে যায় মার্কাসের ওপর। তখন মার্কাস কাশেমকে বলে, আরে ভাই, রাগ করছো কেন? আগে আমার কথা শোনো। আগে তোমাকে লাশের বিনিময়ে যে টাকা দিতাম, এখন তার দ্বিগুণ দেব, তবু আমার লাশ চাই। দ্বিগুণ টাকা দেবে এই কথা শোনার পরে কাশেমের চোখ লোভে জল করে ওঠে। সে তখন পাপের কথা ভুলে যায়, আবারও মার্কাসের কথায় রাজি হয়ে যায়। তো এভাবে আরো কিছুদিন চলার পরে একদিন আমার মেয়ের শ্বশুর অর্থাৎ কাশেমের বাবা আমার মেয়েকে জিজ্ঞাসা করে, বৌমা, বেশ কিছুদিন ধরে কাশেমের চলাফেরা আমার কাছে কেমন সন্দেহজনক লাগছে। তাছাড়া আজকাল তুলনামূলকভাবে সে বেশি বেশি বাজার করছে, বেশি বেশি টাকা খরচ করছে। তার এই টাকার উৎস কি, পাচ্ছে কোথায়? কেননা কবরস্থান পাহারা দেওয়ার কাজে যে সে সামান্য অর্থ পায়, তা দিয়ে সংসার চালাতে অসুবিধা হওয়ার কথা। আমি ভালো করে জানি মাস শেষে কিরকম টাকা হাতে থাকে। কাশেমের বাবা, উনিও এই কবরস্থানে পাহারা দেবার কাজই করতেন। পরবর্তীতে তার উত্তরসূরি হিসেবে কাশেম এই কাজের দায়িত্ব পায়। এই সব কাজের সাথে নিয়োজিত যারা থাকে তারা মাসে একটা নির্দিষ্ট দিনে বাড়িতে যেয়ে টাকা পয়সা, চাল ডাল ইত্যাদি তুলে নিয়ে আসেন। আমার মেয়ের শ্বশুর নাকি খবর পেয়েছেন যে তার ছেলে বেশ কিছুদিন ধরে ঠিকমতো কালেকশন করে না। তাদের গ্রামের 100টা পরিবার আছে, তো পাহারাদার মাসে একবার এই 100 পরিবারের কাছ থেকে চাল ডাল টাকা এগুলো নিয়ে আসে। এটাই নিয়ম, এটাই তার পারিশ্রমিক। এখন কাশেমের বাবা কোনোভাবে জানতে পেরেছেন তার ছেলে বেশ কিছুদিন ধরে এই সামান্য কিছু বাড়ি থেকে এইগুলো সংগ্রহ করে এবং অধিকাংশ বাড়িতে সে যায় না। এটাই হচ্ছে সন্দেহের মূল কারণ। কেননা এই সকল বাড়িগুলো থেকে যদি সে টাকা না তোলে বা যে সামান্য টাকা সে তুলছে সেটা দিয়ে তার চলার কথা না। সে অন্য কোনো কাজ বা ব্যবসাও করে না। যাই হোক, শ্বশুর বলছেন, বৌমা, আমাকে বলো তো কাশেম আজকাল কোথায় যায়, কি করে? সে কি অন্য কোনো কাজ করছে এটার পাশাপাশি? তখন আমার মেয়ে বলে, বাবা, আমিও আপনার ছেলেকে জিজ্ঞাসা করেছি তার এই আয়ের উৎস কি। তখন সে আমার কথা এড়িয়ে গেছে আর আমাকে ধমক দিয়ে বলেছে, তুমি এসব জেনে কি করবে? তারপর আমি তাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করিনি। তখন আমার মেয়ের শ্বশুর বলে, নিশ্চয়ই সে কিছু একটা করছে। সে তো আর আশ্চর্য প্রদীপ পায়নি যে খসলেই দত্ত বেরিয়ে এসে টাকা দেবে। এই বলে কাশেমের বাবা চলে যান, কিন্তু তার মন কিছুতেই মানছে না। তিনি নানান চিন্তা করতে থাকেন ছেলেকে নিয়ে। যাই হোক, পরদিন কাশেম বাড়িতে এলে কাশেমের বাবা কাশেমকে ডাকে এবং তার কাছে জিজ্ঞাসা করে এত টাকা পয়সা সে কোথায় পাচ্ছে। কাশেম তার বাবাকেও কোনো কথার উত্তর দেয় না। ছেলের এমন আচরণে কষ্ট পান বাবা। এরপর তিনি সিদ্ধান্ত নেন
কাশেমের ওপরে নজর রাখবেন। যেভাবে সেই কাজ, তিনি কাশেমের ওপর নজরদারি করতে থাকেন। বেশ কিছুদিন ধরে তিনি একটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হচ্ছে কাশেম যেদিন বাড়িতে বাজার সদাই করে নিয়ে আসে, তার আগের দিন সে তার স্ত্রীকে বলে, আজকে আমার একটু কাজ আছে, আমি আগামীকাল সকালে বাড়ি ফিরব, তোমরা সাবধানে থেকো। এই বলে সে সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, যেটা সন্দেহজনক, কেননা অন্যান্য সব দিনে সে বাড়ি থেকে বের হয় এশার নামাজের পরে খাবার খেয়ে। তো একদিন কাশেম বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাবা আমার মেয়ের কাছে আসে এবং জিজ্ঞেস করে, বৌমা, কাশেম এখন কোথায় গেল? তোমাকে কিছু বলে গেছে? আমার মেয়ে উত্তর দেয়, হ্যাঁ বাবা, সে বলেছে তার একটা কাজ আছে, কাজ শেষ করে সে ডিউটিতে যাবে, কবরস্থান পাহারা দেবে, আগামীকাল সকালে বাড়ি আসবে। কাশেমের বাবা তখন নিশ্চিত হলেন, কেননা সে অন্য কোনো কাজে বাড়ি থেকে বের হতে পারে। তাহলে আজকে তার ছেলে সেই কাজে বের হয়েছে যেটা সে এতদিন ধরে করে আসছে। কাশেমের বাবা তখন সিদ্ধান্ত নিলেন তিনি আজকে দেখবেন কাশেম কি করে, তার উপরে নজর রাখবেন। তিনি কাল বিলম্ব না করে দ্রুত হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে একসময় তিনি লক্ষ্য করলেন বেশ কিছু দূরে কাশেমকে দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে কাশেম একটা জায়গায় এসে থেমে গেলেন, তার পকেট থেকে ফোন বের করলেন, তারপর কাকে যেন কল করলেন। ওদিকে কাশেমের বাবা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে আড়াল করে ফেললেন, আর ছেলে কি করে সেটা দূর থেকে দেখতে লাগলেন। যাই হোক, কল করার 10 মিনিট পরে একটা লোক আসলো কাশেমের কাছে। তারপর কাশেমের সাথে কিছু কথা বলে কিছু টাকা পয়সা দিয়ে লোকটা চলে গেল। কাশেমের বাবা তখন আড়াল থেকে লোকটাকে দেখার পরে তার শরীরে যেন বিদ্যুতের শক খেলেন। তিনি লোকটাকে চিনে ফেললেন। আরে, এ তো শয়তানতান্ত্রিক মার্কাস। কালো জাদুর এমন কোনো অপকর্ম নেই যে মার্কাস করে না। তার ছেলে কেন এরকম একটা জঘন্য লোকের কাছ থেকে টাকা নিল? বিষয়টা তখন তার মনে বেশ নাড়া দিল। তিনি ভাবলেন, তাহলে কি তার সন্তান কাশেম এই তান্ত্রিকের সাথে লাশ কেনাবেচা করছে? না না, এ হতে পারে না। তার ছেলে এমন কাজ করতে পারে না। এর পেছনে অন্য কোনো কারণ আছে। তাকে দেখতেই হবে আসল ঘটনা কি ঘটছে। যাই হোক, ওদিকে টাকা পাওয়ার পরে কাশেম ভালো করে এদিক ওদিক দেখে নিল এবং সে টাকাটার বিষয়টা যেন কেউ বুঝতে না পারে এভাবেই বাজারের দিকে হাঁটা শুরু করলো। ওদিকে বাবা দূর থেকে তাকে অনুসরণ করতে থাকলো। ছেলের এমন কার্যকলাপ নিজ চোখে দেখে কাশেমের বাবা বুঝতে পারেন তার ছেলের অধপতন হয়েছে। ঈশার নামাজের পরে কাশেম বাজার থেকে ফিরে কবরস্থানের দিকে রওনা হলে তার বাবাও দূরত্ব বজায় রেখে পেছন পেছন আসতে থাকেন। বলে রাখা ভালো, সেদিন চাঁদের আলো ছিল। চুকস বলেছে আমাদের ওখানে পূর্ণিমার রাতে বেশ ভালো পরিষ্কার দেখা যায়। তারপর কাশেম কবরস্থানে পৌঁছে যায়। ওদিকে কাশেমের বাবা কবরস্থানের ওখানে একটা মোটা গাছের আড়ালে লুকিয়ে পড়লেন, আর তার ছেলে কি করে সেটা লক্ষ্য করতে থাকলেন। ওখানে একটা ছোট ঘরের মতো করে বানানো ছিল, যার ভেতরে একটা খাটিয়া, কোদাল এবং বিভিন্ন জিনিস রাখা হয়। কাশেম সেই ঘরের তালা খুলে সেখান থেকে তার বসার চেয়ার ও একটা লাঠি নিয়ে বাইরে চলে এলো আর গেটের সামনে বসে পড়ল। তারপর সে ওখানে বসে বসে কবরস্থান পাহারা দেওয়ার কাজ করতে লাগলো। আর ওদিকে তার বাবা ছেলের ওপর নজর রাখছেন দূর থেকে। এভাবে কেটে যায় অনেক সময়। কাশেমের বাবার যেন অপেক্ষার প্রহর শেষ হয় না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন আজকের শেষ দেখেই তিনি ঘরে ফিরবেন। প্রয়োজনে সারা রাত ছেলের ওপর নজর রাখবেন। হঠাৎ মধ্যরাতে কাশেমের মোবাইলে একটা কল আসে। কাশেম মোবাইলে 1 মিনিটেরও কম সময় কথা বলে ফোনটা রেখে দেয়। তার ঠিক 5-7 মিনিট পর কাশেমের বাবা খেয়াল করেন মার্কাস এসেছে কাশেমের কাছে এবং তারা দুজন এদিক ওদিক দেখে সরাসরি চলে যায় সেই নতুন কবরটার কাছে, যেটাতে আজকে বিকেলে একটা লাশকে দাফন করা হয়েছে। কাশেমের বাবার আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে, কি করছে তার ছেলে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ছেলে এমন জঘন্য কাজ করতে পারে সেটা তিনি নিজের চোখে দেখবেন কিছুতেই মেনে নিতে পারছেন না। ওনার ইচ্ছে করছে এখনই একটা লাঠি দিয়ে দুইজনকে পিটিয়ে ওইখানেই মেরে ফেলতে, কিন্তু উনি অনেক কষ্টে নিজেকে সংযত রাখলেন। একটা সময় মার্কাস কবর খোঁড়া শুরু করে। খুব দ্রুত কবর খুঁড়ছে সে। লাশটাকে কবর থেকে বের করে কবরটাকে আবারও আগের মতো করে গুছিয়ে রাখে। কেউ বুঝতে পারে না কবরটা খোঁড়া হয়েছিল। তারপর সে কাশেমের কাছে গিয়ে ফিস ফিস করে কিছু একটা বলে এবং কথা শেষ করে লাশটাকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করে। ওদিকে কাশেমের বাবা মার্কাসের পেছন পেছন যেতে থাকে খুব সাবধানে, যেন মার্কাস কিছুতেই বুঝতে না পারে। তারপর নির্জন জায়গায় এসে মার্কাস থেমে যায় আর লাশটা কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখে। কাশেমের বাবা লুকিয়ে সব দেখছে। তারপর সে লাশটাকে নিয়ে কি করেছিল সেই ব্যাপারগুলো আমি এড়িয়ে যাচ্ছি।
এর কিছুক্ষণ পরেই দুটো ভয়ঙ্কর প্রাণী সেখানে আসে। তাদের দেখে কাশেমের বাবার গলা শুকিয়ে যায়। তিনি দেখেন ওই দুটোর দেহ কাঠামো অনেকটা গরিলাদের মতো এবং মুখ হচ্ছে অনেকটা সূচালো, মুখ ভর্তি দাঁত। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই দুটো প্রাণীর কোনো নাক নেই, পুরোটাই মুখ এবং মুখের জায়গা জুড়ে বিশাল এক গাল। চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো টকটক করছে আর হাত ভর্তি নখ, গায়ের রং কুচকুচে কালো। কাশেমের বাবা বুঝতে পারেন এইটা কোনো সাধারণ প্রাণী না, নিশ্চয়ই এ দুটো কোনো বদজিন। এভাবে ভাবতে ভাবতে তিনি খেয়াল করেন যে মার্কাস সেখান থেকে উঠে একটু সরে দাঁড়ালো। সে সরে দাঁড়ানোর সাথে সাথে ওই জানোয়ার রূপী দুটি জিন লাশের উপরে ঝাঁপিয়ে পড়ল আর লাশটাকে খেতে শুরু করলো। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে কাশেমের বাবার প্রাণ যায় যায় অবস্থা। উনি আর সহ্য করতে পারলেন না। পেছন ফিরে ওই জায়গা থেকে একটু দূরত্বে এসে এক দৌড় দিয়ে তিনি চলে গেলেন কাশেমের কাছে, সেই কবরস্থানে যেখানে কাশেম ডিউটি করছে। তিনি সেখানে পৌঁছেই বমি করে দিলেন। এদিকে কাশেম হঠাৎ করে বাবাকে এমন অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠল। সে একদম কিংকর্তব্য বিমূঢ়। একটা সময় তার ঘোর কাটে এবং সে বাবাকে ধরে ফেলে, কেননা তার বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছেন। কাশেম তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, এত রাতে তুমি এখানে কিভাবে এলে, আর কি হয়েছে তোমার? তখন বাবা তাকে বলেন, ওরে পাপী, তোর স্থান জাহান্নামে হবে। এটা তুই কি করছিস? আমার ভাবতেও ঘৃণা হয় আমার সন্তান এরকম জঘন্য কাজ করতে পারে। একথা শোনার পর কাশেম বেশ ঘাবড়ে যায়। সে কিছু বলে ওঠার আগে বাবা আবার বলে, আজকে সন্ধ্যা থেকে তুই যা যা করেছিস তার সব আমি জানি, এই নিজের চোখে দেখেছি। তুই জানিস তুই যে লাশটা মার্কাসকে দিলি সেটা নিয়ে সে কি করেছে? বকাঝকা চলতেই থাকে। এক পর্যায়ে তিনি ছেলেকে বোঝান এটা অনেক বড় পাপ কাজ, এখান থেকে ফিরে আসতে হবে তাকে। এরপর কাশেম তার ভুল বুঝতে পারে এবং বাবার কাছে ক্ষমা চায় আর প্রতিজ্ঞা করে জীবনে এমন কাজ আর সে করবে না। তখন তার বাবা বলে, আমি বুঝতে পেরেছিলাম তুই কোনো একটা অন্যায় কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিস, তারপর থেকে তোকে নজরে নজরে রাখছি। আজকে যদি আমি ছাড়া তো এই কর্মকাণ্ড অন্য কেউ দেখে ফেলতো তাহলে কি হতো বলতো? নির্ঘাত মৃত্যু। বাবা হিসেবে আমি এটা চাই না তুই কোনো খারাপ কাজ করিস, তোর সাথে খারাপ কিছু ঘটুক। তখন কাশেম বুঝতে পারে বাবা তাকে কত ভালোবাসে। কাশেম বাবাকে বলে, আজকের পর থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা বলেন, তুই মার্কাসকে বলবি তুই আর এই পাপ কাজ করবি না, সে যত লোভ লালসা দিক না কেন তুই তার কথা শুনবি না। কাশেম রাজি হয়ে যায় এবং সে বলে তার কাছ থেকে একটি লাশও আর মার্কাসের কাছে যাবে না, কারো কাছেই না। সে এটাও বলবে যে তাদের ব্যাপারটা শুধুমাত্র বাবা জেনেছে, গ্রামবাসীরা জানলে হয়তো দুজনকেই মেরে ফেলবে। ওদিকে মার্কাস কোনো কথা শুনতে নারাজ। সবকিছু বলার পরে সে বেঁকে বসল। যে করেই হোক না কেন, যে কোনো উপায়ে তার লাশ চাই, তাকে লাশ নিতেই হবে। এই নিয়ে তাদের ভেতরে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে মার্কাস কাশেমকে হুমকি দিতে থাকে এবং বলে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে পুরো পরিবার নিয়ে তুমি বিপদে পড়বে। একসময় দুজনের হাতাহাতি মারামারিও হয় এবং কাশেম ছিল শক্তিশালী, সেজন্য মার্কাস বেশি মার খায় এবং তার একটা হাতও ভেঙে যায়। মারামারি চলাকালীন সময়ে গ্রামের কিছু লোক এসে তাদের মারামারি ঠেকিয়ে শান্ত করে এবং জিজ্ঞাসা করে তারা কেন মারামারি করছে। তখন দুজনেই বিষয়টা এড়িয়ে যায়। পরবর্তীতে লাশ না দিতে পারার কারণে মার্কাস কাশেমের পুরো পরিবারের ওপরে কালো জাদু করে, এমনকি আমার মেয়ে ও নাতনিকেও ছাড়েনি এই শয়তান তান্ত্রিক। বাগলা দাদু ইব্রাহিম দাদুকে জিজ্ঞাসা করে, মার্কাস কিভাবে, মানে কি জাদু করেছে তোর মেয়ের সাথে? তখন ইব্রাহিম দাদু বলে, লাশের জাদু। লাশের জাদু কথাটা শুনে উপস্থিত সব দাদুরা বলে ওঠে, কি লাশের জাদু? এই যে লাশের জাদু, সেই বিষয়ে একটু পরে আসছি। ইব্রাহিম দাদু বলছেন, আমার মেয়ে জামাই ও তার পরিবারের সবাই এখন অসুস্থ। খবর পেয়ে আমি ছুটে যাই। আমার মেয়েকে দেখতে গিয়ে দেখি আমার মেয়ে কিছু খেতে পারে না, ঘুমোতে পারে না, কোনো কাজ করতে পারে না, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। সারাদিন নাকি তার পেটে শুধু ব্যথা করে। বাড়ির প্রত্যেকটা সদস্যের এক অবস্থা। আমি কাশেমের বাবার কাছে জিজ্ঞাসা করি, বেয়াই কি হলো এসব? কাশেম আমাকে সব কথা খুলে বলে। সব শুনে আমি কাশেমের সাথে অনেক রাগারাগিও করি, কিন্তু রাগারাগি করে তার কোনো সমাধান হবে না। তারপর আমি সবাইকে প্রতিশ্রুতি দেই যে আমি প্রাথমিকভাবে কিছু চিকিৎসা করবো, যেমন পানি পড়া দেয়া, এই সমস্ত কিছু আমি দিয়ে চলে আসি। আসার সময় তাদের বলে আসি আমি খুব শীঘ্রই একটা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ।
এই বলে আমি তার বাড়ি থেকে চলে আসি এবং এক সংবাদ সংগ্রহকারী মুকবির জিনকে পাঠাই ওখানে তথ্য সংগ্রহের জন্য। তার কিছুক্ষণ পরে আমার জিন আমাকে একটা তথ্য দেয়, যেটা শোনার পরে আমি অনেক বেশি আতঙ্কিত এবং এই সমস্যার সমাধান আমার একার পক্ষে অসম্ভব। এই জন্য শত মন খারাপের পরেও আমি তোমাদের সাথে দেখা করার উদ্দেশ্যে বাগলারের ছেলের বিয়েতে উপস্থিত হয়েছি। আমি জানি তোমরা পারবে মেয়েটিকে বাঁচাতে। তখন লালা দাদু, বাগলার দাদু এবং উপস্থিত সব দাদুরা ইব্রাহিম দাদুকে বলেন, আমরা বহু আগে থেকে বিপদে আপদে একে অপরের সাথে ছিলাম। আমরা দলবদ্ধভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান যেভাবে করেছি আগামীতেও করব। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আর কয়দিন বাঁচব, তবে জীবিত থাকতে আমাদের কোনো বন্ধুকে এভাবে বিপদে রাখবো না। তোর জন্য আমাদের জান হাজির, তুই শুধু বল তোর মুকবির জিন তোকে কি তথ্য দিল। তখন ইব্রাহিম দাদু আবার বলতে শুরু করলেন, সেদিন রাতে আমার মুকবির জিন আমাকে জানায় যে মার্কাস কাশেমের পরিবারের ওপরে জাদুটি করেছে। তবে তার আগে ওই জিন দুটো সম্পর্কে একটু বলে রাখতে চাই, যারা লাশ খাচ্ছিল, যেটা কাশেমের বাবা দেখেছিল। তান্ত্রিক মার্কাস মূলত ওই জিনের মাধ্যমে অনেক শয়তানি কর্মকাণ্ড করে থাকে। ওই জিন দুটো হচ্ছে খবিশ জিন বা মুর্দাখোর জিন। ওরা অনেক শক্তিশালী। ওরা মার্কাসের হয়ে যে কোনো কাজ করে ফেলতে পারে, আর এই কাজের বিনিময়ে মার্কাস তাদেরকে মাসে 2 বার বা তার অধিক সময় মৃত ব্যক্তিদের খাদ্য হিসেবে উপহার দেয়। এখানে সবার একটা প্রশ্ন আসতে পারে, এই খবিশ জিন যদি অনেক শক্তিশালী হয়ে থাকে তবে তারা কেন নিজেরা কবর থেকে লাশ তুলে নিয়ে খায় না? উত্তর হচ্ছে, শয়তান জিন যতই শক্তিশালী হোক না কেন তারা কখনো কবরস্থানের মতো পবিত্র জায়গায় প্রবেশ করতে পারে না। এখন আসছি এই জাদুর ব্যাপারে, যে জাদু মার্কাস করেছিল কাশেমের পুরো পরিবারের ওপর। এটি এমন একটি জাদু যে জাদু কাটানো কোনো জিনের পক্ষে সম্ভব না, তবে মানুষ চাইলে পারে। কেননা এই জাদুটি করা হয়েছে একটি লাশের সাথে, যেটাকে বলে লাশের জাদু। এই লাশের জাদু নাকি অনেক প্রকার হতে পারে। তার ভিতর যে ভয়ঙ্কর জাদু সেটি হচ্ছে ভিকটিমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা, অথবা চুল, নখ, এই সমস্ত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাউকে খাওয়ানো এবং তারপর তাকে মেরে ফেলা। তো যাই হোক, ওই মৃত ব্যক্তিকে যখন দাফন করা হবে তখন থেকে এই জাদুর কাজ শুরু হবে। আর একবার যদি জাদু সম্পন্ন হয় তখন ওই জাদু কাটানো অনেক কঠিন। আর এই কঠিন জাদুটি মার্কাস করেছিল কাশেমের পরিবারের ওপর। মার্কাস প্রথমে তার পালিত জিনের মাধ্যমে কাশেমের পরিবারের সবার মাথার চুল অথবা নখ সংগ্রহ করে। তারপর সে একজনকে এই চুল খাওয়াতে সক্ষম হয় এবং ওই চুল খাওয়ানো ব্যক্তিটিকে কালো জাদু করে মেরে ফেলতেও সক্ষম হয়। তারপর ওই ব্যক্তিকে যখন দাফন করা হয়েছে তখন থেকে কাশেমের পরিবারের ওপরে জাদুর কাজ শুরু হয়ে গেছে। এখন এই জাদুর প্রভাবে সবাই ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাবে। এখানে একটি প্রশ্ন থাকতে পারে, শয়তান তান্ত্রিক মার্কাস একজনকে কালো জাদু করে মেরে ফেলল, অর্থাৎ যার পেটের ভেতর বর্তমান কাশেমদের পুরো পরিবারের চুল রয়েছে, মার্কাস যদি তাকে এত সহজে মেরে ফেলতে পারে তবে কাশেমের পুরো পরিবারকে মেরে ফেলার জন্য সে কেন ভিন্ন পন্থা অবলম্বন করলো? মানে এই লাশের জাদু কেন সে নিরীহ একজনকে মারল? সে তাকে না মেরে সরাসরি কাশেমের পুরো পরিবারকে শেষ করে দিলেই পারত। উত্তর হচ্ছে, এটা অসম্ভব। কিভাবে সেটা বলছি। মার্কাস হচ্ছে একজন তান্ত্রিক বা কবিরাজ, সেই সুবাদে তার কাছে অনেক মানুষ যায় বিভিন্ন কাজের জন্য। তো এই চালাক মার্কাস একজনকে নির্বাচন করেন এবং তাকে ভুল বুঝিয়ে তার ইচ্ছাতেই প্রথমে তাকে এই চুল খাওয়ানো হয়। তারপর তাকে মেরে ফেলার যে কালো জাদুর প্রক্রিয়া সেটা তার অজান্তে হলেও সবকিছু তার সামনে এবং সম্মতিতে করা হয় এবং সে জানতেও পারে না তাকে মেরে ফেলা হচ্ছে, আর এভাবেই তাকে খুব সহজে মেরে ফেলা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এভাবেই মার্কাস কাশেমের পুরো পরিবারের ওপরে জাদু করেছিল, যেটা কাটাতে হলে ওই লাশটাকে তুলে তার পেট কেটে সেই চুল বের করে নিয়ে আসতে হবে, যে কাজটি অসম্ভব। কেননা এই কাজটি করতে গেলে সামাজিকভাবে সবার বাধার সম্মুখীন হতে হবে এবং জিনের পক্ষে কবরস্থানে ঢুকে এই কাজ করা অসম্ভব। এখন এই সমস্যার সমাধান কিভাবে করব আমার মাথায় কিছুই আসছে না। ইব্রাহিম দাদু থামলেন। পুরো ঘটনা শুনে উপস্থিত দাদুরা সবাই ইব্রাহিম দাদুকে বললেন, বিষয়টা আসলে অনেক জটিল। তবে হাইম চলে গিয়েছিলেন খালার বাসায়। আত্মীয় স্বজনরা মিলেই সেই বাড়িতে গিয়েছিলেন। তো যাওয়ার পর সন্ধ্যার একটু আগে বাড়ির উঠোনে বসে কথা হচ্ছে। তো সন্ধ্যা লেগে গেছে, মানে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। এমন সময় ওই বাড়ির একজন মহিলা, উনি অন্তঃসত্ত্বা ছিলেন,
উনি বাইরে বের হয়ে জরুরি কিছু কাজই করছিলেন। তো মাহিদের খালু, উনি মোটামুটি মধ্যবয়স্ক একজন ভদ্রলোক, তো উনি তখন ওই মহিলাকে ধমক দেন। ধমক দিয়ে বলেন, নেই, তুমি এই সময় এখন বাইরে বের হইছো কেন? যাও ভিতরে যাও। তুমি কি জানো না যে এই সময় বাইরে বের হলে কত বড় ধরনের বিপদ আপদ হতে পারে? আমাদের এলাকায় এর আগে কত সমস্যা হয়ে গেছে, এটা তো জানো। তারপর এখন বের হয়েছে কেন? যাও যাও যাও, ভিতরে যাও। ওই মহিলাটি তাৎক্ষণিক ভেতরে চলে গেলেন। তো ওখানে মাহিদও বসা ছিল। মাহিদের খালুকে জিজ্ঞেস করেন, খালু, এই সময় বের হলে কি বিপদ? তখন মাহিদের খালু বলেন, বাবারে, তোমরা শিক্ষিত মানুষ, এগুলো তো বিশ্বাস করতে চাইবা না। এই সময় বের হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর আমরা যে এলাকায় থাকি, এই এলাকাটা তো বেশ প্রত্যন্ত এলাকা। না, আসলেই তাই। মাহিদ যেটা বলেছেন সেটা হচ্ছে যে হাইমচরের ওই এলাকায় এখনও অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছায় নাই। আর যেই বাড়িগুলোতে বিদ্যুৎ পৌঁছেছে, অধিকাংশ বাড়িতে একদম নতুন সংযোগ দেওয়া হয়েছে। এখনও রাত নামলেই একদম নীরব হয়ে যায় ওই গ্রামটি। মাহিদের খালু বলতে থাকেন যে বিভিন্ন সময় এখানে অনেক ভয়ের ঘটনাই ঘটেছে। আর গর্ভবতী মহিলাকে কেন্দ্র করে অনেক আগে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার সাক্ষী এখন অনেক মানুষ রয়েছেন। মাহিদ তখন আগ্রহ ভরে খালুর কাছে ঘটনাটি শুনতে যখন চান, তখন খালুও এই ঘটনাটি বলতে থাকেন। চলুন সেই ঘটনা এখন আমরা শুনি। খালুর বর্ণনা অনুযায়ী এই ঘটনার সময়কাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর, এটা 1973 কি 74 সাল হবে, এমন একটা সময়। এখনই তো সেই এলাকা অত্যন্ত মানে প্রত্যন্ত এলাকা, আর তখনকার সময় তো আরও প্রত্যন্ত ছিল। তখন আরও মানুষজন কম ছিল, অনেক দূরে দূরে বাড়ি ছিল। তখনকার সময়েও কিন্তু এরকম ইঞ্জিন চালিত নৌকা ওদিকে খুব একটা চলতো না, যেহেতু চাঁদপুর, চতুর্দিকে নদী, নালা, খাল, বিল। তো ওখানে নৌকায় চড়েই মানুষ চলাচল করত। তো ওই গ্রামেরই একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মোহাম্মদ আসগর আলী। তার বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী একটা গ্রামেই, নদী পার হয়ে যেতে হবে। এখন বিয়ের নৌকা যেহেতু বড়সড় নৌকায় নিতে হবে, সাধারণত বিয়ের সময় গয়না নৌকা ভাড়া করা হতো, বেশ বড় এক ধরনের নৌকা। তো এই গয়না নৌকা নিয়েই বিয়ে করতে যান। তো বিয়ের কাজগুলো মোটামুটি মাগরিবের আরও আগেই, মানে আসরের পরপরই শেষ হয়ে যায়। সব আনুষ্ঠানিকতা শেষ করে বরযাত্রী বউ সহ আবার এসে নৌকায় ওঠেন। তো নৌকা যাচ্ছে, তো নৌকা যখন পার হবে তখন মাগরিবের আজান হয়ে গেছে বা হবে এরকম একটা সময়। আশেপাশে কিন্তু তখনও বেশ আলো আছেই। হঠাৎ করে নৌকায় উপস্থিত সকলেই একটা বিষয় লক্ষ্য করলেন। হঠাৎ করে নৌকাটা একটু দুলে উঠল, বেশ একটা বাতাস বইতে শুরু করেছে। একটু আগেও কিন্তু ওরকম কোনো বাতাস ছিল না। হঠাৎ করে এরকম দমকা বাতাস শুরু হয়ে গেল, আকাশে কোনো মেঘ নাই, কিচ্ছু নাই। ঘটনা কি? এ সময় তো এরকম বাতাস হওয়ার কথা না। নৌকাটা যখন দুলতে শুরু করলো, সবাই একটু বিচলিতই হয়ে গেল আর কি। এর মধ্যে আরও একটা জিনিস ওনারা লক্ষ্য করলেন। হঠাৎ করে মনে হলো নৌকার উপর একটা কালো ছায়া এসে পড়েছে। কালো ছায়া কোথা থেকে আসলো এটা? ওনারা খেয়াল করলেন নৌকাটার বেশ উপরে একটা কালো মেঘের মতো। মেঘ তো আরও অনেক উপরে থাকে, কিন্তু না, এটা যে অনেক উপরে ছিল বিষয়টা এরকম না। এটা সাইজও অনেক বিশাল তাও না। ওই কালো মেঘের মতো জিনিসটা বেশ অন্ধকার, গুমোট অন্ধকার, কুচকুচে কালো। মেঘের রং কিন্তু এত কালো হয় না। এই জিনিসটা ওই নৌকার উপরে এসেছে। ওই জিনিসটা চলে যাচ্ছে, মানে মেঘ যেমন ভেসে ভেসে চলে যাচ্ছে, খুব দ্রুত গতিতে যাচ্ছে এরকমও না, খুব আস্তে আস্তে বিষয়টা এরকম না, মধ্যম গতিতে যাচ্ছে বিষয়টা এরকম না। মনে হচ্ছে নৌকা যেভাবে যাচ্ছে ওইটার সাথে সাথে ওইভাবে যাচ্ছে, আর ওইটারই ছায়া এসে পড়েছে ওই নৌকার উপরে। ওনারা এই জিনিসটা দেখে বলা বলি করতে থাকেন যে আচ্ছা, এই জিনিসটা কি আসলে, এটা কোত্থেকে এলো? এরকম তো আগে কখনো ওনারা দেখেন নাই। কিছুক্ষণের মধ্যে অবশ্যই জিনিসটা চলেও যায়, আস্তে আস্তে অন্যদিকে গিয়ে মিলিয়ে যায়। বিষয়টা ওনাদেরকে বেশ বিচলিতও করে, অবাকও করে। কারণ হচ্ছে যে এই ধরনের ঘটনা ওনারা আগে কখনো দেখেননি। হঠাৎ করে বাতাস হওয়া, তারপর এই ধরনের মেঘের আনাগোনা, মেঘ বলা যাবে না, এটা যে আসলে কী ছিল ওনারাও বুঝতে পারেন নাই। তো যাই হোক, আসগর আলী উনি তো বিয়ে করে নিয়ে চলে আসছেন, এরপর সব কিছু স্বাভাবিক। তো যাই হোক, এরপরে
বেশ ভালোই চলছিল। 3-4 মাস পর আসগর আলীর স্ত্রী, যার নাম হচ্ছে মোমেনা বেগম, এই মোমেনা বেগম উনি অন্তঃসত্ত্বা হন। এরপরে সব কিছু স্বাভাবিকই চলছিল, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ব্যাপার উনি ফিল করতে থাকেন, সেটা হচ্ছে যে এই যে মোমেনা বেগম, উনি গর্ভকালীন অবস্থায় কিছু তো জটিলতা থাকেই, খাওয়া দাওয়ার অসুবিধা, তারপরে বিভিন্ন ধরনের জটিলতা থাকে। কিন্তু উনি মনে হচ্ছে বেশ বেশি জটিলতা উনি ফিল করছেন। উনি খাওয়া দাওয়া করতে পারছেন না, অসুস্থ থাকেন, বেশ অনেক ধরনের সমস্যা। তো গ্রামের মহিলারা বলেন যে এই অবস্থায় এরকম সমস্যা হতেই পারে, কিন্তু ওনার যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো 8-10টা সাধারণ মহিলার মতো ছিল না। উনি কোনোভাবেই খেতে পারতেন না। তো অনেকে বলেন যে এরকম তুমি যদি খেতে না পারো তাহলে তোমার গর্ভের সন্তানের তো অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু তারপরও উনি আসলে ওভাবে খেতে পারতেন না। যাক, এরকম বেশ কিছু সমস্যা ওনার মধ্যে ছিল। এরকম দিন যেতে থাকে। একটা পর্যায়ে হঠাৎ করে ওনার প্রসব বেদনা ওঠে, যখন প্রসব বেদনা ওঠার কথা নয়, কারণ তখন ওনার গর্ভকালীন যেই সময় বা বয়স, বা শিশুর বয়স, গর্ভের শিশুর, সেটা হয়তোবা 6 থেকে সর্বোচ্চ 7 মাস হবে। তো ওই সময় প্রসব বেদনা ওঠা তো স্বাভাবিক না। তারপর অনেক সময় কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু সেটা ইম্যাচিউরড বেবি হয়, অপরিপক্ক বাচ্চা। তো ওনার সন্তান হয় অপরিপক্ক। কিন্তু অপরিপক্ক হওয়ার পরেও তার হাত পা চোখ মুখ এগুলো দেখে আসলে মনে হচ্ছিল না যে বাচ্চাটা অপরিপক্ক। আর বাচ্চাটাকে যখন একটু উল্টেছে, মানে বাচ্চা হওয়ার পর তো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো, বেশ কিছু কাজ থাকে। ওখানে যারা উপস্থিত মহিলারা ছিলেন তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যান, কিছুটা ভয়ও পান। সেটা হচ্ছে বাচ্চার পিঠে এক ধরনের লাল টাইপের চিহ্ন। এটা আসলে কি চিহ্ন, এখানে কি লেখা? ওখানে যে মহিলারা ছিলেন, কেউ কেউ অল্প কয়েক ক্লাস পড়েছেন, কেউ 1, 2, 3 এরকম হয়তো বা পড়েছেন, কেউ কেউ আবার লেখাপড়া করেন নাই। কিন্তু যারাই পড়েছেন ওখানে বাংলায় পড়েছেন, অধিকাংশ ভদ্র মহিলারাই কিন্তু টুকটাক আরবি, মানে কায়দা আমপারা এগুলো পড়তে জানতেন। তাদের কাছে কোনোটাই মনে হচ্ছিল না যে এটা আরবি লেখা বা বাংলা লেখা। এটাতে কোন ভাষায় লেখা এটা ওনারা বুঝতে পারছিলেন না। তো বাচ্চার পিঠে অদ্ভুত এক ধরনের চিহ্ন, এটা কি কোনো অক্ষর না কোনো চিহ্ন নাকি কোনো বিশেষ কিছু, এটা ওনারা বুঝতে পারছিলেন না। তো এটা বাড়ির সকলকে দেখানো হয়, তারাও তো বুঝতে পারছিলেন না। একজন হুজুরকে নিয়ে আসা হয়, তিনিও এটা দেখেন। তিনিও বেশ ভালো শিক্ষিত ছিলেন ওই সময়ের প্রেক্ষাপটে। আরবি, ফার্সি, উর্দু, বাংলা, ইংরেজি, বেশ কয়েকটা ভাষায় ওনার পারদর্শিতা ছিল। তো উনিও এটা বুঝতে পারছেন না যে এটা আসলে কী ধরনের চিহ্ন। আর তখন তো আসলে ক্যামেরা ছিল না যে ছবি তুলে ইন্টারনেট সার্চ দেবে, এই উপায়ও নাই। সুতরাং এটা একটা রহস্য সৃষ্টি করে। বেশ কয়েকদিন বেশ স্বাভাবিক যেতে থাকে, কোনো সমস্যা নাই। তো এই যে আসগর আলী মিয়া আর মোমেনা বেগম, তাদের যে ঘরটা ছিল, এই ঘরের আসলে ছাদটা ছিল হচ্ছে সোন দিয়ে তৈরি, ভি শেপের মতো। যেই ছাদগুলো আছে অনেকে দেখেছেন সোনের বাড়ি, ওই রকম, মানে মাঝখানটা বেশ উঁচু। ওনারা এক রাত্রে ঘুমিয়ে আছেন, মাঝখানে শিশু বাচ্চা। ওই বাচ্চার নাম রাখা হয়েছে হচ্ছে নূর। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে যেই নামগুলো আমরা ব্যবহার করছি কোনোটাই ছদ্মনাম না, সবগুলোই আসল নাম। বাচ্চার বাবার নাম আসগর আলী মিয়া, আর বাচ্চার মায়ের নাম হচ্ছে মোমেনা বেগম, আর বাচ্চার নাম হচ্ছে নূর। তো নূরকে মাঝে রেখে আসগর আলী মিয়া এবং পাশে মোমেনা বেগম শুয়ে আছেন, মানে বাচ্চার মা বাবা দুই পাশে শুয়ে আছেন। অনেক রাত্রে বাচ্চার মায়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আর সে একদম নবজাতক বাচ্চা, শিশু বাচ্চার মায়েদের ঘুম কিন্তু একটু কমই থাকে, কারণ বাচ্চা অনেক সময় নড়ে চড়ে ওঠে, অনেক সময় কাপড় চোপড় ভিজিয়ে ফেলে, সেগুলো পরিবর্তন করে দিতে হয়, তা নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। আর ওনাদের ঘরে একটা হারিকেন এক পাশে খুব আলতো করে জ্বালানো ছিল। হঠাৎ করেই নূরের মা মোমেনা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর উনি ওই আবছা আলোতে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে ওনার কাছে মনে হলো যে অনেক লম্বা একটা অবয়ব
যার মাথাটা একদম ওই সোনের যেই ছাদটা, ওই ছাদের ঠিক মাঝ বরাবর, জায়গাটা অনেক উঁচু না মাটি থেকে, ওই পর্যন্ত তার মাথাটা ঠেকেছে। কালো আলখেল্লা পরা না শাড়ি পরা, এটা কি পুরুষ না মহিলা এটা বুঝতে পারেন নাই। তো ওই জিনিসটা নূরকে কোলে নিয়েছে। উনি এটা দেখার সাথে সাথে প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার দেওয়ার সাথে সাথে পাশে থাকা নূরের বাবা আসগর আলী মিয়া সে ঘুম থেকে উঠে গেছে। এই কি হয়েছে? তখন নূরের মা বলছেন, এই নূরকে কে যেন কোলে নিছে। তখন আসগর আলী মিয়া দেখেন আরে নূর তো পাশেই আছে, কেউ তো কোলে নেয় নাই। তখন নূরের বাবা আসগর আলী মিয়া বলছেন, আরে মোমেনা, তুমি অহেতুক চিন্তা করতেছো, দুঃস্বপ্ন দেখছো, নূর তো ঠিকই আছে, এই যে আছে, সমস্যা নাই, তো ঘুমাও। ওনার মনের মধ্যে থেকে তো ভয় কাটে না। উনি সকালবেলা ওনার শ্বশুর শাশুড়ি আশেপাশে বেশ কয়েকজনকে বিষয়টা জানান। এদিকে নূরের পিঠে ওই রহস্যময় চিহ্নর আসলে এর মধ্যে কি রহস্য লুকায়িত আছে এটা তো আসলে জানা যাচ্ছে না। ওই ঘটনার এক রাত কি দু রাত পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে খসখস শব্দে নূরের মা মোমেনা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি চিন্তা করে থাকেন খসখস শব্দটা আসছে কোথা থেকে। খসখস শব্দটা এরকম, কোনো শক্ত মাটি যদি আমরা মাঝখান থেকে ভেঙে ফেলি এক ধরনের খস করে একটা আওয়াজ হয়, ওই রকম আওয়াজ, মনে হচ্ছে মাটির ঢেলা কটকট করে ভেঙে যাচ্ছে বা খসখস করে ভেঙে যাচ্ছে। ঘরের এক কোণে তো হারিকেন খুব আলতোভাবে জ্বালানোই ছিল, নূরও পাশে ছিল, নূর ঘুমিয়েছিল, নূরের বাবাও আছে আসগর আলী মিয়া তখন ঘুমানো। তো শব্দটা কোথা থেকে আসে, তো এটা দেখার জন্য নূরের মা উঠে বসেছেন। বসার পর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন, সেটা হচ্ছে ওনাদের ঘরের ঠিক মাঝ বরাবর একটা জায়গা, মনে হচ্ছে কেউ নিচ থেকে ফুঁড়ে বের হচ্ছে, ওখান দিয়ে নিচ থেকে উপর দিকে ধাক্কা দিচ্ছে, মাটি ভেঙে যাচ্ছে কটকট করে। উনি চিন্তা করেন কী ব্যাপার, এটা কি? তখন আবার কিন্তু ওই শীত কাটা চোর থাকতো আর কি, সিধেল চোর বলে যেগুলাকে। কিন্তু সিধেল চোর কিন্তু ঘরের মাঝখান দিয়ে বের হয় না, ঘরের ডোয়া এক পাশ থেকে কেটে তারপর ঢোকে। উনি চিন্তা করেছেন চোর কিনা, আবার মনে করলেন যে চোখে উনি ঠিকঠাক মতো দেখছেন নাকি ভুল দেখছেন। এর আগের রাত্রে বা কয়েক রাত আগে একটা ঘটনা ঘটেছে, উনি ভালো করে জিনিসটা দেখার চেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখতে পান। উনি দেখতে পান একটা মোটা সাপ প্রথমে মাথা বের করেছে, এরপর সাপটা উপজেলার মোকাররমপুর গ্রামে আর কি। তো মোটামুটি কবে, এটা হচ্ছে 2020 বা 21 সালের দিকের ঘটনা। তো সাব্বির ভাইয়ের সাথে ওনার যে বড় আম্মু, ওনার ছোট ভাইয়ের মোটামুটি বেশ ভালো একটা সম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই তারা প্রায় একসাথে, এবং খেলাধুলা বা গল্প গুজব সবকিছুই মোটামুটি একসাথেই আর কি। তো বেশ ভালো পরিচিত থাকার কারণে তারা যখন গ্রামের বাড়িতে যাইতো আর কি, মোকাররমপুরে আর কি, তো তখন মাঝে মাঝে ঈদের মধ্যে দেখা বা সবকিছুই তারা একসাথেই করতো আর কি। তো ছেলেটা যার কথা আমি বলছি, তার বড় আম্মুর ভাই, সে বেশ ধার্মিক প্রকৃতির ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এবং ওই এলাকাতেই একটা মোটরসাইকেল গ্যারেজে তিনি কাজ করতেন আর কি। তো ঘটনাটি ঘটে 2021-এর শেষের দিকে। হঠাৎ করেই আসলে তার বড় আম্মুর যে ছোট ভাই, সে অসুস্থ হতে শুরু করে, এবং মাঝে মাঝে তার জ্বর দেখা দেয়, মাঝে মাঝে বুক ব্যথা, পেট ব্যথা, এবং শারীরিকভাবে সে দুর্বল হতে শুরু করে। কিন্তু বাড়ির মানুষজন বিষয়টাকে একটু স্বাভাবিকভাবেই নেয় আর কি, হতে পারে সেটা শারীরিক কোনো অসুস্থতা বা এরকম কিছু ধরে নেয় আর কি। তো সেভাবে ডাক্তারের কাছেও তারা শুরুর দিকে যায়নি, বা নর্মাল জাস্ট মেডিসিনের মাধ্যমে তারা সেটাকে কিওর করার চেষ্টা করেছে। তো এভাবে 2-3 মাস যাওয়ার পরে অসুস্থতা আসলে বাড়তে থাকে। মাঝে মাঝে তার রক্ত বমি হতো, কিন্তু ভয়ের কারণে সে বিষয়গুলো বাড়ির কারোর সাথে শেয়ার করতো না। তো এইটা অনেক দিন চলার পরে, মোটামুটি আরো 1-1.5 মাস চলার পরে, একদিন সকালবেলা আর কি, সে তার মায়ের কাছে শুয়েছিল, এবং হুট করে সেখান থেকে উঠে ওয়াশরুমে যখন সে যায়,
তো তখনও তার রক্ত বমি হয় আর কি, এবং বাড়ির যারা মানুষ ছিলেন তার মধ্যে থেকে একজন, তার ভাবি আর কি, বিষয়টা লক্ষ্য করেন এবং বাড়ির মানুষদেরকে বলেন যে আসলে একটু আগে সে বমি করলো এবং আমার মনে হলো সেখান থেকে রক্ত বের হচ্ছে, তো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তো তারা শুরুতেই ওখান থেকে পাবনা থেকে আর কি রাজশাহীর দিকে আসেন, রাজশাহী মেডিকেলে তাকে মানে চেক আপ করেন, বাট সেখানে খুব একটা মানে লাভ হয়নি বললেই চলে। তো পরবর্তীতে তারা ফিরে আসেন, গ্রামের কিছু নর্মাল যে ডাক্তারগুলো আছে তাদের কাছ থেকে সাজেশন নেন যে কোথায় গেলে বেটার হয়, বাট সেরকম কোনো সাহায্য তারা পাননি আর কি। তো এইভাবে কিছুদিন চলার পরে মোটামুটি সে আরো একটু অসুস্থ হইতে থাকে অ্যান্ড তার ওজন কমতে থাকে। তো এরপরে যখন একবারেই সে শয্যাশায়ী হয়ে যাওয়ার মতো অবস্থা, তাকে ঢাকাতে নিয়ে যাওয়া হয় আর কি। তো ঢাকা নিয়ে যাওয়ার পথে তাকে একটা মাইক্রোবাসে করে ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং সাব্বির ভাইয়ের যিনি বড় আম্মু, তো তারই আরেকজন রিলেটিভ, সে নাকি তার বড় আম্মুকে বলেছিল যে অনেকদিন হলোই তো ছেলেটা অসুস্থ, কয়েকজন ডাক্তারকেও তো দেখানো হয়েছে, কোনো রোগ তো আসলে ধরা পড়ছে না, তো আমার একটু সন্দেহ লাগছে, তো আশেপাশের কোনো মসজিদের ইমাম বা কোনো হুজুর বা এনাদের কারোর সাথে কথা বললে মনে হয় ভালো হয়, আমার বিষয়টা স্বাভাবিক লাগছে না। তো পরবর্তীতে উনিও সায় দেন বিষয়টাতে যে হ্যাঁ আসলে এরকমটা হতে পারে। ঢাকাতে উনি মুভ করেন নাই, উনি গ্রামেই ছিলেন, মানে হচ্ছে সাব্বির ভাইয়ের বড় আম্মু উনি গ্রামেই ছিলেন। তো উনি ওখান থেকে ওনার বাপের বাড়িতে যান, বাপের বাড়ির দূরত্বটা খুব একটা বেশি না, তো এবং ওখানে তার বাবার সাথে কথা বলে একজন ইমামের সাথে উনি যোগাযোগ করেন, উনিও হুজুর, বাট কবিরাজি বিষয়গুলো উনি জানতেন এবং করতেন আর কি। তো পরবর্তীতে উনি সব বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেন, পুরোটা ডিটেলসে বলেন যে আসলে এরকম হচ্ছে, অনেকদিন হলোই সে অসুস্থ, বাট রক্তবমির বিষয়টা আমরা কিছুদিন আগে জানতে পেরেছি এবং ডাক্তার দেখানো হয়েছে, সেরকম কোনো রিপোর্ট নাই বা হচ্ছে আপডেটও নাই। তো পরবর্তীতে সেই হুজুর তাকে বলেন যে আচ্ছা ঠিক আছে, আমাকে 2 দিন সময় দেন, আমি চেষ্টা করে দেখি, যদি আমি কিছু জানতে পারি আমি আপনাদেরকে জানাবো, আপনারা 2 দিন পরে আসেন। তো পরবর্তীতে ওনারা ওখান থেকে চলে যান এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে ঢাকাতে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, মানে হচ্ছে তার বড় আম্মুর ছোট ভাইকে যখন ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি রাস্তাতেই আসলে মারা যান। মানে তিনি শারীরিকভাবে এতটাই অসুস্থ ছিলেন এবং এভাবে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন যে মানে তার কিভাবে বোঝাবো, আসলে ওই মুহূর্তে আসলে তার সেরকম কিছু করার ছিল না, বা লাস্ট মোমেন্ট বলতে পারি আমরা। তো পরবর্তীতে তাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়, মাঝ রাস্তা থেকেই আসলে ব্যাক করানো হয়। তো পরবর্তীতে গ্রামে নিয়ে আসা হয়, সেখানে জানাজা, গোসল সবকিছু, দাফন কাফনের আয়োজন করা হয় এবং সেখানে নাকি অনেক মানুষ হয়েছিল। যেহেতু গ্রামের ছোট্ট একটা ছেলে, তার বয়স খুব বেশি না, 16 অথবা 17 বছর বয়স, তো অনেক মানুষের আসলে মায়া থাকা বা হচ্ছে যেহেতু ছেলেটা অনেক ভালো ছিল, ধার্মিক এবং সবার সাথেই বেশ ভালো ব্যবহার করতো আর কি ওই সময়টাতে, তো সবারই একটা মানে সফট কর্নার কাজ করছিল তার উপরে। তো দ্যাটস ওয়াই গ্রামের মোটামুটি অনেক মানুষ এসেছিল তাকে দেখার জন্য, মানে অন্যরকম একটা পরিবেশ। তো পরবর্তীতে তাকে গোসল করানো হয়, জানাজার জন্য প্রস্তুত করা হয়, এন্ড পরবর্তীতে তাকে কবরস্থ করা হয়। তো 2 দিন পরে হচ্ছে তার বড় আম্মুর মানে মাথায় আসে বিষয়টা যে আমরা এক ইমামের কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে 2 দিন পরে যেতে বলেছেন। তো তিনি তার সাথে আরেকজনকে নিয়ে সেই ইমামের ওই জায়গাতে যান এবং তার সাথে কথাবার্তা বলার পরে ইমাম বলেন যে আমি তো আসলে আমার বড় হুজুর যিনি, ওনার সাথে বসে কাজগুলো করি, তো আমার থেকে ভালো উনি ব্যাখ্যা করতে পারবেন। তো আপনারা একটা কাজ করেন, পাকশিতে যান, পাকশিতে ওখানে একটা বড় মাজার আছে এবং উনি ওখানেই বসেন, আপনারা ওখানে গেলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো পরবর্তীতে বড় আম্মু ওখান থেকে আসেন এবং পাকশিতে গিয়ে ওই দরবার শরীফ, ওখানে গিয়ে ওনার সাথে দেখা করেন বড় হুজুরের সাথে, এবং তিনি যা বলেন সেটা ছিল একটু শকিং। তো উনি বলেন যে আপনারা অনেকটা দেরি করে ফেলেছেন, আসলে আরো 2-1 মাস আগে আসতেন তারপরও হয়তো আমরা চেষ্টা করতাম, কারণ বিষয়টা প্রায় ঘটছে 6-7 মাস যাবত। তাকে মূলত ব্ল্যাক ম্যাজিক